মাঝে মাঝে দেখেছেন 111 ওবায়দুল কাদেরকে চা খাওয়াচ্ছিল আর বিস্কিট খাওয়াচ্ছিল আর তার যে ইন্ট্রোগেশন ছেড়ে দিয়েছে, ওনাদের কাছে তো আছে, চাইলে ওনারা ছাড়তে পারে। ডাকসু নির্বাচনে জয়লাভের পরে আমাদের মধ্যে রাজনৈতিক আগ্রহটা তৈরি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদকে দ্বিতীয় পার্লামেন্ট বলা হয়, ওয়াই নট মেইন পার্লামেন্টের কথা আমরা চিন্তা করব। আমি একজন স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, আমি ডিজিএফআইকে র্যাবকে অনুরোধ করব আমার সাথে যে তাদের ইন্ট্রোগেশন ছিল সেটাকে আপনার ডিসক্লোজ করার জন্য। তাদের কাছে এগুলো ভিডিও থাকে। সো আমি কি বলেছিলাম, মৃত্যুর মুখে দাঁড়িয়েও কালো জমটুপি পরেও মানুষ দেখুক, বিন্দুমাত্র ভয় পায় না। আমাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, আপনি বলেন আপনার সাথে কিভাবে এই আন্দোলনের সম্পৃক্ততা, আপনারা কি চেয়েছিলেন, পরিষ্কারভাবেই বলেছি যে গত 15 বছর মানুষের উপরে যেভাবে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চলেছে, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে আরেকটি দেশের একটা পুতুল রাষ্ট্রে পরিণত করেছে। আমরা চেয়েছি যে এই সরকারের পতন, এবং আমরা অভিজ্ঞতার আলোকে মনে করেছি কোটা সংস্কার আন্দোলন একটা সার্বজনীন আন্দোলন, যেখানে সব মত পথের শিক্ষার্থীদের প্রতিক্রিয়া থাকে, অংশগ্রহণ থাকে। সুতরাং এই আন্দোলনের মাধ্যমে আমরা জাতির মুক্তির পথ খুঁজতে চেয়েছি। এটাকে আমরা রাজনৈতিকভাবেও জাতির মুক্তির পথ হিসেবে আমরা দেখতে চেয়েছি। তো আমি এটা বলেছি, কিন্তু সেটা তাদের রেকর্ড আছে, এই জন্য আমরা বলছি তারা চাইলে এটা ছাড়তে পারে। মাঝে মাঝে দেখেছেন 111 ওবায়দুল কাদেরকে চা খাওয়াচ্ছিল আর বিস্কিট খাওয়াচ্ছিল আর তার যে ইন্ট্রোগেশন ছেড়ে দিয়েছে, ওনাদের কাছে তো আছে, চাইলে ওনারা ছাড়তে পারে। এমনকি এটা লক্ষ্য করেছেন, আমাদের নির্যাতনের মুখেও তো আমরা বলেছিলাম যে 90% শেষ, 10% আছে, এটাকে ধাক্কা দিতে হবে। আমাদের সাথে প্রশাসনে অনেকের কথা হচ্ছে, বিকজ প্রশাসনের মধ্যে যে অস্থিরতা আমরা লক্ষ্য করছিলাম, সেই আলোকে এবং আমাদের বলা চলে দূরদর্শিতা মানে থেকে আমরা সবাইকে এনকারেজ করার জন্য এই কথাগুলো বলেছিলাম। তো কাজে আমরা তো একটা বলা চলে বন্দুকের মুখের নলের সামনে দাঁড়িয়েও আমরা কম্প্রোমাইজ করি নাই, আমরা আমাদের সত্য কথাগুলো বলেছি। তো এখন আমরা 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলনটা করলাম, সেই আন্দোলন সেই সময় সফল হয়েছিল, সেই সময় সকলের অবদান ছিল। সেই আন্দোলন করতে গিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী মরিয়ম মান্নার নামে, তাকে কিভাবে ছাত্রলীগের ছেলেরা সিএনজির মধ্যে একটা মেয়ের সাথে যদি 3 জন ছেলে থাকে কি করতে পারে, কিভাবে তাকে যৌন হয়রানি করতে পারে, সেটা তো ইউ ক্যান ইমাজিন। তাকে এই ধরনের নিপীড়ন করেছিল। আমাদের লুৎফর নাহান লুমা নামে, তুমি এখন সার্চ দেন সমস্ত নিউজ পাবেন, ইডেন কলেজের শিক্ষার্থী কিভাবে লাঞ্ছিত করেছিল, গ্রেপ্তারও করেছিল। এরকম আরও অনেক শিক্ষার্থীকে, নারী শিক্ষার্থীকে সে সময় লাঞ্ছিত হয়েছিল। আমরা তো 2018 সালের 30 জুলাই লাইব্রেরির সামনে আমি কিভাবে আমার সহকর্মীরা শাহবাগ শহীদরা নিপীড়িত হয়েছিল, সেগুলো এখনও ডকুমেন্ট আছে, আপনারা ইউ ক্যান গো থ্রো। সেই আন্দোলনের পরে আমরা আপনার 2019 সালে ডাকসু নির্বাচন অংশগ্রহণ করি। ডাকসু নির্বাচনে জয়লাভের পরে আমাদের মধ্যে রাজনৈতিক আগ্রহটা তৈরি হয় যে এরকম একটা প্ল্যাটফর্মে 64 জেলার শিক্ষার্থী, বিভিন্ন মত পথের শিক্ষার্থীরা, পাহাড় সমতল সমস্ত জায়গায়, তারা যদি আমাদেরকে এখানে নির্বাচিত করতে পারে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদকে দ্বিতীয় পার্লামেন্ট বলা হয়, ওয়াই নট মেইন পার্লামেন্টের কথা আমরা চিন্তা করব। দেন আমরা কিন্তু রাজনৈতিকভাবে তখন আমরা চিন্তা করি। কোটা রাষ্ট্রের একটা জায়গার সংস্কার ছিল, এখন আমরা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চাই। যে কারণে কিন্তু 2019 সালের ছাত্র আন্দোলন থেকে যারা একটু সিনিয়র ছিল, ছাত্র তো শেষ হয়ে গিয়েছিল, তাদের নিয়ে আমরা যুব সংগঠন, শ্রমিক সংগঠন, পেশাজীবী সংগঠন ডেভেলপ করে ফাইনালি 2021 সালে আমরা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করি। আমাদের দলের সেই আত্মপ্রকাশের ঘোষণা কিংবা সেই সময় একটা 21 দফা কর্মসূচি ছিল, হয়তো অতটা সে সময় আলোচিত হয় নাই, কিন্তু আজকে যে আলোচনা হচ্ছে রাষ্ট্র সংস্কার, রাজনীতিতে গুণগত পরিবর্তন, আমরা আমাদের ঘোষণাপত্রে বলেছিলাম কিন্তু বিদ্যমান দ্বিদলীয় রাজনীতির বাইরে একটা গুণগত পরিবর্তন দরকার। রাজনীতিতে মেধাবীরা কেন বিমুখ হচ্ছে, মেধাবীদেরকে রাজনীতিতে কানেক্টেড করা দরকার। একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান হতে পারে না, কারণ দলীয় প্রধান আপনি একটা দলকে রিপ্রেজেন্ট করেন, একটা দলের প্রতি আপনার সিম্প্যাথি থাকে, সহানুভূতি থাকে। আপনি যখন রাষ্ট্রপ্রধান হবেন আপনাকে ওই সার্বজনীন অবস্থাটা ধারণ করতে হয়। সেই জায়গা থেকে আমরা বলেছি একই ব্যক্তি দলীয় প্রধান, রাষ্ট্রপ্রধান হবে না, প্রেসিডেন্টের মতো 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না। এখন এটি আলোচনা হচ্ছে, সে ফর এক্সাম্পল বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলছেন সেটা লিড নিউজ হচ্ছে। আমরা কিন্তু এটা 21 সালে বলেছিলাম। এই রকমের বেশ কিছু সংস্কার পার্লামেন্টে, যে আপনার দুটো দলের যে আধিপত্য, একটা দল ধরেন 35% ভোট পেয়ে পার্লামেন্ট গঠন করলো, বিজয়ী হলো, আর একটা দল 30% ভোট পেল, 30% জনসমর্থনের কোনো দাম নাই। তাহলে এই জনমতের তো কোনো দাম নাই।
সেই জায়গা থেকে আমরা বলেছিলাম একটা ইনক্লুসিভ পার্লামেন্ট করার জন্য প্রপোর্শনেট রিপ্রেজেন্টেটিভ ইলেকশন বা সংখ্যানুপাতিক নির্বাচন, অর্থাৎ প্রত্যেকটা দল তার ভোটের রেশিও অনুযায়ী পার্লামেন্টে প্রতিনিধিত্ব করবে, এই ধরনের একটা ব্যবস্থা থাকা দরকার একটা ভাইব্রেন্ট পার্লামেন্টের জন্য। তাহলে কোনো পার্টি মনোপলি নিয়ে সংসদে যা ইচ্ছা তাই আইন পাস করতে পারবে না এবং এই ধরনের একটা ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না।